ভালোবাসার সীমানা পেরিয়ে। লিখেছেন প্রিয়স্মিতা তেহেজিব রায়। পর্ব সংখ্যা 85 বোনাস পর্ব। রাতের খাবারের পালা চুকিয়ে বেশ কিছুক্ষণ আগে বাড়ির বড় ছোট সকলের খাওয়া শেষ। তিন গিন্নি খেয়ে দিয়ে নিজ নিজ কক্ষে অবস্থান করছে। কেবল রয়ে গেছে অনন্যা বেগম। সন্ধ্যার দিকে শরীরটা খারাপ লাগার দরুন একটু শুয়েছিলেন। কখন যে রাত এতটা গভীর হয়েছে বুঝতে পারেনি। শরীরের ব্যথা এবং খারাপ লাগার বিধায় খাওয়ার সময় কেউ তাকে ডাকেওনি। এখন ক্ষুধায় পেট মোচড় দিয়ে উঠেছে, তাই এসেছেন তিনি। অনন্যা বেগম ফ্রিজ থেকে ভাত, ডাল আর গরুর মাংস বের করে গরম করে নিলেন। খাবার সব একটা প্লেটে বেড়ে রেখেই বেসিনে হাত ধুয়ে বসলেন। চেয়ার টেনে বসে ভাতে লোকমা মাখিয়ে গাড়ি তুলতেই যাচ্ছিলেন, তৎক্ষণাৎ কলিং বেল বেজে উঠল। অনন্যা বেগম দেওয়াল ঘড়ির দিকে তাকালেন। রাত 12টা ছুঁই ছুঁই। এখন এত রাতে কে আসতে পারে ভেবে সামান্য অবাক হলেন, কারণ সব সদস্য তো বাসায়। অনন্যা বেগম খাবারে হাত রেখেই দরজা খুলে দিলেন। দুয়ারে দাঁড়িয়ে দারোয়ান রহিম। এত রাতে দারোয়ানকে দেখে ভুরু কুঁচকালো অনন্যা বেগম। তিনি প্রশ্ন ছড়ার আগে দারোয়ান রহিম তড়িঘড়ি করে বললেন, সেজ গিন্নিমা, আমাদের গেটের পাশে কে জানি এখন পড়ে আছে, শুধু আপনাকে খুঁজছে। গিন্নিমা, প্রথমে পাগল ভেবেছিলাম, কিন্তু কেমন করছে জানি, খুব মায়া লাগলো। দারোয়ানের কথা শুনে অনন্যা বেগমের কপালে সূক্ষ্ম চিন্তার ভাঁজ পড়ল। এই রাতে কেই বা পাগলের মতো তার নাম জপছে। আশ্চর্য জানার কৌতূহল জাগলো অনন্যা বেগমের। তিনি বললেন, কই দেখি তো, চলো। আসুন গিন্নিমা। শিকদার বাড়ির পেছনের গেটের পাশে অন্ধকার তেঁতুল গাছের তলায় একজন বেশ তাগড়া লোক, যুবক নাকি মাঝ বয়সে সঠিক ধারণা করা যায় না। গায়ে জড়ানো কালো মোটা উলের শাল, সাদা পাঞ্জাবি, দামি ঘড়ি, বেশভূত দেখে মোটেও পাগল মনে হয় না। অনন্যা বেগম ছুটে এসে দাঁড়ালো লোকটার সামনে, তবে মুখটা অন্যদিকে ঘোরানো, কেবল পিঠ দেখা যায়। দারোয়ান রহিম লোকটাকে দেখিয়ে বলল, এই যে ইনি সেজম্মা। অনন্যা বেগম ভুরু কুঁচকে তাকালো লোকটার দিকে। মাথা ভর্তি কালো চুলের মধ্যে দু একটা পাকা চুল উকি দিয়েছে। উনি পাশে দাঁড়ানো লোকটাকে স্পষ্ট গোঙানি শব্দ শুনতে পায়। লোকটা কাতরাচ্ছে আর বারবার ঘোরের কথাই বলছে, অনন্যা। লোকটার পরিচিত ভরাট কর্ণকুহরে পৌঁছাতেই ধাক্কা লাগলো। গায়ের পশমগুলো দাঁড়িয়ে গেল যেন। অনন্যা বেগমের সহসা 2 পা পিছিয়ে গেলেন তিনি। চোখ বন্ধ করে মনের ভুল ধরে নিলেন, এমন মুখটা দেখা যাচ্ছে না। অনন্যা বেগমের শরীরে বিদ্যুৎ বেগের কম্পন ধরে। ভয় নাকি অন্য কিছু বুঝতে পারেন না তিনি। কম্পিত কণ্ঠে দারোয়ানকে বললেন, ওনার মুখটা এদিকে ফেরান তো একটু। দারোয়ান রহিম তাই করে। লোকটাকে ধরে এদিকে ঘোরাতে আতকে ওঠে, মাথা চক্কর দিয়ে উঠে তার। ওনার পায়ে টলে গেল যেন মুহূর্তে। সহসা বড় বড় করে চোখ ভিজিয়ে জমালো অশ্রু। দারোয়ান আতঙ্কিত হয়ে বললেন, গিন্নিমা, ইনার তো মেলা জ্বর, এই জন্যই বুঝি এমন কুকাচ্ছে, আর হয়তো বা জ্বরের ঘরে ভুলভাল বকছে। লোকটার চেহারা প্রদর্শন করতেই যেন মাথার উপর দুনিয়া পাক খেতে লাগলো অনন্যা বেগমের। কোনো কথাই কানে যাচ্ছে না। লোকটার মুখ ভর্তি পাকা কাঁচা দাড়ি, চাপ দাড়ি, স্পষ্ট উজ্জ্বল শ্যামবর্ণের চেহারা, তবে ত্বকে এখনো বেজায় জৌলুস। পাকা চুল বাদ দিলে চেহারায় বিন্দুমাত্র বয়সের ছাপ নেই। যে কেউ চোখ বন্ধ করে বলবে মাত্র 39 কি 40, এর বেশি নয়। দারোয়ান রহিম জিজ্ঞাসা চোখে তাকালেন, কি করব ইনাকে সেজ গিন্নিমা? অনন্যা বেগম ঘর থেকে বেরিয়ে এলেন। হাত পা অসর হয়ে আসছে ওনার চোখের সামনে সবকিছু এক চিত্তে পরিষ্কার। 35 বছর আগের অতীত। তিনি চোখে মুখে স্বাভাবিক হওয়ার চেষ্টা করে কাপা গলায় বলে, ইনাকে আপাতত সার্ভেন্ট কোয়ার্টারে নিয়ে যান। 1 গ্লাস গরম দুধ খাইয়ে দিয়ে জ্বরের ওষুধ খাইয়ে দিবেন। আমি যাই, সকালে এসে দেখে যাব। বলে দৌড়ে স্থান ত্যাগ করলেন অনন্যা বেগম, যেন পালিয়ে যেতে চাইলেন এক প্রকার। এমন অদ্ভুত আচরণে তাজ্জব বনে গেলেন দারোয়ান। কিন্তু সে আর কি করার, মালকিনের ওয়ার্ডার। তিনি সহ বাকি 3 জন গার্ড মিলে লোকটাকে ধরাধরি করে সার্ভেন্ট কোয়ার্টারে নিয়ে গেল। ফজরের আজান শেষ হয়েছে কিছুক্ষণ। বাইরে এখনো ঘুটঘুটে অন্ধকার। সূর্য উদিত হতে এখনো বেশ বাকি। গলায় টাওয়ালে ঝুলিয়ে ট্রেডমিলের ওপরে দৌড়াচ্ছে প্রণয়। পায়ে ট্রেকিং শো, পরনে ড্রাই ফিট টি শার্ট, ভিজে ট্রান্সমেটে হয়ে প্যান্টের অ্যাবসস দৃশ্যমান। ঘাড়, গলা, কপাল, বুক, পুরো শরীর ভিজে গেছে যেন। ঝর্ণার মতো তরল স্রোতে ছুটিয়ে দিচ্ছে তা থেকে। সামনে পড়া চুলগুলো ভিজে লেপ্টে আছে কপালে। হাতে বড় বড়
বাইসেপসে আটকে রিস্ট র্যাপস বেল্ট। প্রণয় টাওয়াল দিয়ে মুখ মুছে দ্রুত নিঃশ্বাস ফেলতে ফেলতে বলল, তোকে কি আমার দিকে লোলুপ দৃষ্টিতে দেখার জন্য এখানে নিয়ে এসেছি? পাশের ট্রিটমেন্টটাতে উঠে পড়। শরীর ফিট রাখতে হলে ব্যাড কোলেস্টেরল বের করতে হবে। আর সকাল সকাল সেজে গুজে কি এগুলো পরে কি ওয়ার্কআউট করা যায়? এখানে কে? আমার একটা ট্রাক শার্ট আর হাফ প্যান্ট পরে নে। এসব জ্ঞানদানি বাণী শুনে প্রিয়তার মনে ভাবান্তর দেখা গেল না। সে পূর্বে নেই হাঁ করে তাকিয়ে আছে। মিনিটে মিনিটে লজে লাল নীল বেগুনি হয়ে যাচ্ছে সে। প্রিয়তার নিচের দিকে তাকিয়ে একা একা হাসতে দেখে ভুরু বাঁকালো প্রণয়। নিজের ঘামাক্ত গেঞ্জি খুলে ছুঁড়ে মারল মুখের ওপর। ধমকে বলল, একা একা হাসছিস কেন? ভাবনায় ছেদ ঘটে দরপড়ে উঠল প্রিয়তা। মুখের ওপর থেকে টি শার্টটা সরিয়ে তাকালো। পুরুষালী শরীরের উপরিভাগে উন্মুক্ত, ঘামে চিকচিক করছে, টান টান মাংসপেশি স্মুথ, পুরো মাখন। প্রিয়তা পিটপিট করে তাকিয়ে মাথা নিচে করলো। নখ দিয়ে দাঁত খুঁড়তে খুঁড়তে একাতা লজ্জা মিশে বলল, ক্যান আই টাচ ইউর অ্যাবস ম্যান? প্রণয় হেসে উঠল। ইস, এভাবে যেভাবে নজর দিচ্ছিস ধরে ফেল, নাহলে আবার দেখা যাবে নজর লেগে পরে পিম্পল বের হবে। সূক্ষ্ম অপমানটুকু মোটেও গায়ে মাখল না প্রিয়তা। লোকের মুখে আছে সে বলবে, তাতে তার কি? সে তো মনে হচ্ছে নিজে নিজে নিজের মনে লাড্ডু খাবে। কে ঠেকাবে তাকে? প্রিয়তা লাল হতে হতে সত্যি কাছে গিয়ে হাত রাখলো অ্যাবসে। চোখ দুটো চিকচিক করছে তার। এই অবস্থায় দেখে চাপা দীর্ঘশ্বাস ফেলল প্রণয়। পুরুষ মানুষের বউয়ের নেওয়াটা হবে, আঁচল ধরে ঘুরবে, এটাই স্বাভাবিক। কিন্তু মেয়ে মানুষ যদি জামায় লুঙ্গি ধরে ঘুরে কেমন লাগবে? মেশিন অফ করে ডাম্বেলের দিকে এগিয়ে গেল প্রণয়। প্রথমে 80 কেজি তুলে নিল, সাথে সাথে এক লাফে আবারও কাছে এসে গেল প্রিয়তা। প্রবল আগ্রহ নিয়ে বলল, এটা আমি তুলব। বুকে হাত গুজে শান্ত দৃষ্টি নিক্ষেপ করলো প্রণয়। মনে মনে হাসলো বোধহয়, তবে হ্যাঁ না কিছুই বলল না। চোখে সে সম্মতি দিল। প্রিয়তা খুশিতে বাকবাকম হয়ে গেল। সে ছোট ছোট হাতগুলো দিয়ে রডের ধরতে গিয়ে থমকে গেল। কিছু মনে পড়ার ভঙ্গিতে বলল, এভাবে তুলব না? তাহলে কিভাবে তুলবি? প্রিয়তা প্রণয়ের বাহুতে রিস্ট র্যাপস বেল্টটা দেখে বলল, এটা পরে তুলব। এটা কেন পরে জানিস? প্রিয়তা দুপাশে মাথা নাড়ে। এটা পরে যাতে বাইসেপ থাকলে হাতে মাংস বেশি টান না লাগে। কিন্তু তোর বাইসেপস কোথায়? প্রিয়তা ঠোঁট উল্টালো, জেদ ধরে বলল তবুও পরবো। প্রণয় তর্কে জড়ালো না। প্রিয়তার দু হাতের বাহুতে রিচ র্যাপস পরিয়ে দিল। এবার তোল। প্রিয়তা খুশিতে ডগমগ হয়ে ডাম্বেল তুলতে নিল, কিন্তু এক চুলো এদিক ওদিক করতে সমর্থ হলো না তার। চোখ মুখ খিচে চোল শক্ত করে কিছুক্ষণ তাকিয়ে রইল, তবুও লাভ হলো না। যেন লোহার ডাম্বেলগুলো নীরব বিদ্রুপ করছে তার দিকে। অপমানে ও তোক যেন রহু বেটার ছাগল দিয়ে হাল চাষ হয় না। প্রিয়তা অসহায় চোখে তাকালো। প্রণয়ের হাসিতে পেট গুড়ি গুড়ি হয়ে আসছে, তবুও মুখভয় স্থির। প্রণয় আরও 40 কেজি কমিয়ে দিল, কিন্তু এবারও প্রিয়তার পক্ষে চুল পরিমাণ নাড়ানো সম্ভব হলো না। প্রণয় এবার খুবই হেসে দিল। প্রণয় আরও 20 কেজি সরিয়ে দিল। অবশেষে 10 কেজি এসে সফল হলো প্রিয়তা। মোটামুটি উচ্চতায় উঠাতে পারল, তবে বেশ কিছুক্ষণ রাখতে পারল না, কয়েক সেকেন্ডই বটে। এটা করে যেন বিরাট খুশি প্রিয়তা। এতে টুকতেই হাঁপিয়ে উঠেছে সে। অথচ এই মেয়েটাকে অবলীলায় 45 কেজি প্রণয়ের সকল পাগলামি, অস্থিরতা, উন্মাদনও সহ্য করে নেয়। ভাবা যায় এসব। প্রিয়তা ভীষণ খুশি হলো। পলক ঝাপটে তাকালো প্রণয়ের দিকে। প্রণয় নাক টেনে বলল, অনেক কসরত হয়েছে, এখন এদিকে বস। বলেই পুনরায় 70 কেজি তুলতে নিল প্রণয়, কিন্তু এবার বাগড়া দিল প্রিয়তা। দৌড়ে গিয়ে ঝুলে পড়ল বাহু ধরে। তুলুন। হেসে ফেলল প্রণয়। বাইরে সূর্যের আলো ফুটেছে। ধীরে ধীরে জানা অজানা পাখির কলকাকলিতে মুখরিত চারপাশ। সাধারণ ফিটনেস স্কিনে ম্যানদের জন্যেও এক হাতে 50 কেজি তোলার অনেক বেশি টাফ, কারণ সব প্রেশার পড়ে এক হাতের ওপর। তবে এটা প্রণয়ের জন্য দুধভাত, কারণ ওর বয়স যখন 2-3 তখন থেকেই তাকে ওয়েট তুলতে দেখেছে বা পুশ আপ দিতে দেখলে দৌড়ে চলে আসতো প্রিয়তা। হাতে পিঠে ঝুলে পড়তো যখন তখন। তাই সে হাসি মুখে এটা করতে পারে।
বেলা বেড়েছে, শিকদার বাড়ির জনগণের ঢল নেমেছে, ধীরে ধীরে বাড়তি লোকের জনসমাগম। আজ বাড়িতে এসেছে দুটো অনুষ্ঠানের জন্য। মানুষের চাপাচাপি কাটাকাটির জ্বালায় পা ফেলার জায়গা নেই। আশেপাশে 10 গ্রাম গণদাওয়াত করেছে গণদাওয়াত করেছে সাদমান শিকদার। বিশাল আয়োজন, বাড়ির গার্ডেন এরিয়া সহ পাশের জমিতে বড় করে প্যান্ডেল বাঁধা হয়েছে। আজ এই বাড়ির সেজকর্তা নবজাতক নাতনিদের আকিকা দেওয়া হবে এবং নাতনির আকিকা, সাথে নাতির সুন্নতে খাতনা। বিশাল ভিড়। শিকদার বাড়ির চাকর বাকর সহ সকল পুরুষরা। বাড়ির পেছনে বাগানে বড় বড় 20টা হাঁড়িতে একসাথে রান্না চাপিয়েছে। সারিবদ্ধ একসাথে চুলা বসানো মুরগি, খিচুড়ি, গরুর মাংসের বিরিয়ানি, সাদা পোলাও, নিহারি, সাদা ভাত। এখানে ভিন্ন পদের তরকারি, মাছগুলো রান্না বাকি। প্রতিবার খেয়ে দেওয়ার সাথে জালে লাফিয়ে উঠেছে রুই, কাতলা, পাবদা, আরও বিভিন্ন প্রজাতির বড় অগণিত মাছ। খালি গায়ে লুঙ্গিতে গিট্টু বেঁধে পুকুরে নেমে পড়েছে প্রণয়, প্রেম, সোহেব, শিকদার, রাজ, অরণ্য। মাছ ধরা দেখতে এসে পুকুরে ঘাটে ভিড় জমিয়েছে বাচ্চারা। অরণ্য পুকুরে বড় বড় ফুলসহ পদ্ম ফুলের এক গাছি তুলে এনে রাখছে। টানা 2 ঘন্টা যাবৎ কেবল মাছ ধরতে ধরতে হাঁপিয়ে গেছে তারা। তবে যে পরিমাণ মানুষ আসবে তাতে পুকুরের অর্ধেক মাছ আজই ধরে ফেলতে হবে মনে হয়। এক পর্যায়ে ক্লান্ত হয়ে পুকুরের এক সাইডে বাঁধানো পাড়ে উঠে বসলো প্রণয়। লম্বা লম্বা পা দুটো এখনো টলটলে শীতল জলের গভীরে। উত্তরের দিকে জায়গাটা তুলনামূলক নির্জন, যদিও এখন পুকুরে বিদ্যমান সমুদ্ররাজ, সাদাফ, শুদ্ধ এরা। এতক্ষণ যারা ছিল তারা কাঁপতে কাঁপতে উঠে গেছে, তবে উঠেনি এখনো প্রণয়। শীতল পানিতে অনেকক্ষণ বসে থাকার দরুন ঠোঁট লাল হয়ে গেছে তার। প্রণয় ক্লান্ত একটা গভীর শ্বাস ফেলল। এখানে লুকিয়ে লুকিয়ে কি করছিস? প্রিয়তার পায়ের নুপুরের মৃদু আওয়াজ শুনে কতটুকু বলেছে প্রণয়। আড়াল থেকে চমকে ওঠে প্রিয়তা। লোকটা কিভাবে বুঝলো? প্রিয়তা ধীর পেয়ে গিয়ে এলো প্রণয়ের নিকট। জিজ্ঞাসা দৃষ্টিতে তাকিয়ে বলল, আপনি কি পেছনে 2 জোড়া চোখ রাখিয়েছেন? প্রণয় ভাই, ঠোঁট টিপে হাসলো প্রণয়। নীরব কণ্ঠে বলল, বাহু জড়িয়ে ধরতে শীতলতায় কেঁপে উঠল প্রিয়তা। বুকে পিঠে হাত ছুঁয়ে বলল, এই শরীরটা বরফের মতো লাগছে। প্রণয় বলল, গরম করে দে। প্রিয়তার পাশ থেকে লাজুক হাসলো। শতবর্ষী পুরাতন বিরাট ডালপালা বিশিষ্ট আম গাছটা পুরো জায়গাটা আড়াল করে রেখেছে। এখানে বসে কিছু মানুষ দেখা যাচ্ছে, তবে তারা বেশ কিছুটা দূরেই। শীতল শরীরে কোমল উষ্ণতায় টাচ পেতেই দেহখানা ছ্যাদ করে উঠল প্রণয়ের। অসহ্য আরামে চোখ বুজে আসতে চাইল। তৃপ্তির কণ্ঠে বলল, এত আদর? কই, এত না তো। তাহলে পারিশ্রমিক? আপনার পারিশ্রমিক? খুশি তো প্রিয় বেগম? এমন পারিশ্রমিক পেলে শ্রমিক তো জীবন বিলিয়ে দিতে পারে। ও 2-1 বার ভাববে না। ওই দেখ। হাতের ইশারায় পুকুরে ওপাশে ইশারা করলো সাদাব। ওদিকে কি দেখব? জাল গুটিয়ে নিতে নিতে বলল শুদ্ধ। সাদাব কৌতূহল করে বলল, আরে দেখ দেখ, এমন দৃশ্য সচরাচর দেখতে পাওয়া যায় না। শুদ্ধ ওদিকে না তাকিয়ে সোজা তাকালো সাদাবের চোখের দিকে। ওদিকে কি হচ্ছে সেটাই মনোযোগ না দিয়ে এদিকে কি হচ্ছে সেটা দেখ বলেই চোখের ইশারায় পুকুরের অন্য পাশে দেখতে বলল শুদ্ধ। শুদ্ধের কথায় ঘাড় পাকিয়ে পিছে তাকাতে শুদ্ধ সাদাফের হাসি হাসি মুখটা ধপ করে নিভে গেল। পুকুর পাড়ে অবনীকে কোলে নিয়ে পায়চারি করছে আবিদ, আর তার বাচ্চা মেয়েটাকে বড্ড কান্না করছে। অথচ ব্যাককেলে বউটা কোথায় কে জানে। আদিপ মেয়ের পিঠে আলতো করে চাপড়ে দিতে দিতে বলল, এই তো মা, তোমার মাম্মাম এখন এসে যাবে। না না, কাঁদে না সোনা বাচ্চা, তুমি না আমার মা হও, বলো। বাবাকে জ্বালিও না। দূর থেকে নাতনিকে কাঁদতে দেখে ছুটে এলেন সাদমান শিকদার। আবিদ কিছু বুঝে ওঠার পূর্বেই অবনীকে ছো মেরে আবিদের কোল থেকে নিল। সাদমান শিকদারের দিকে চোখ পড়তে মেজাজ খারাপ হলো আবিদের। বিগড়ে গেল তার মেজাজটাও।
সাদমান শিকদার খেকিয়ে বললেন, বিয়াদব, আবার আমার নাতনিকে ছুবে না বলে চলে গেলেন সাদমান শিকদার। গা চলে গেল আবিদের। এই শ্বশুর নামক অসুরকে সে কখনোই দু চোখে দেখতে পারে না। আগে তার বউ নিয়ে টানাটানি করতো, এখন তার মেয়ে নিয়ে টানাটানি করে। অসহ্য। আর তার মেয়েটাও হয়েছে মায়ের মতো মির্জাফর। অন্য সময় পাপা পাপা বলে মুখে ফেনা তুলে দেয়, অথচ নানাকে দেখলেই ড্যা ড্যা করে পাপাকে ভুলে যায়। সাদাফের দৃষ্টি বদলে বাঘ হাসলো শুদ্ধ। তার কলিজা পোড়াতে এসে সে নিজেই কলিজা পুড়িয়ে দিয়েছে। সাদাফ এখন এতে দৃষ্টিতে তাকিয়ে আছে হয়দীপের দিকে। এই ছেলেটাকে তার ভাগ্যের সমস্ত সুখ চুরি করে নিয়ে নিমিষেই লিখে দিয়েছে নিচের নামে। অথচ কত সাধনার একটা ছেলে। কি আছে এই ছেলের মধ্যে? কই, কিছুই তো নেই। সাদাফের মতো সুদর্শনও নয়, গায়ের রংটাও কালো, ফর্মাল ড্রেসআপের সাথে চোখে চিকন ফ্রেমে চশমা। কোনো বিশেষত্ব তো দেখতে পায় না সাদাফ। বেতনও তার থেকে 1000 গুণ কম। তাহলে শিকদার বাড়ি আনন্দে কোনো পুরুষ মানুষ, অন্দরে কোনো পুরুষ মানুষ নেই, কেবল বাচ্চার মহিলা। সকলের হাতে লাগিয়েছে কাজে। গিনিরা পায়ের ওপর পা তুলে বসে কেবল হুকুম তামিল করছে। বড় বড় ঝুড়ি করে মাছ বয়ে আনা হয়েছে। লেজে ছাই মাখিয়ে সেসব পরিষ্কার করছে মহিলারা রান্নার জন্য মাছ ধুয়ে বেছে পরিষ্কার করে দিচ্ছে। অন্দরে বসে 20 থেকে 30 খানা বাটি নিয়ে মাছ করছে গ্রামের মহিলারা। সামনে বসে তদারকি করছে অনুশ্রী বেগম। রান্নাঘরেও বিশাল তোড়জোড়। কাজে হাত লাগিয়েছে প্রিয়তা, পরিণীতা, উষা, ইনায়া, পূর্ণতা, থিরা সকলে। শিকদার বাড়ির করা নিয়ম, কাজের লোক সব করলেও রান্না করবে নিজেরা। আবার চৈত্র মাস পড়ে গেছে বিধায় অতিরিক্ত গরমে হাঁসফাঁস করছে মেয়েরা। ছোট জানালা দিয়ে অল্প বাতাস ঢুকছে, যা তাদের জন্য যথেষ্ট না। কড়াইতে তেল নাড়তে নাড়তে হলুদ নুন মাখিয়ে বড় বড় মাছগুলো গরম তেলে ছেড়ে দিচ্ছে প্রিয়তা। গরমে নাক মুখ জ্বলে যাচ্ছে তার। একটা খবর শুনেছিস? ইনায়ার কোমরে শাড়ির আঁচল গুছিয়ে মশলা কষাতে কষাতে বলল, শুনেছি। প্রিয়তা কপাল কুঁচকালো। বলতো কি? এটাই তো বলবি যে তনি জামাই ফেলে পাশের বাসার দেবরের লগে ভেগে গেছে। তোর কাছে সব খবর থাকে, তাই না? তো থাকবে না? তুই খবর মাত্র কাল শুনেছিস, আর আমি যেদিন ভেগেছে ওই দিনই শুনেছি। ইস, ওর তো একটা বাচ্চা ছিল, তাহলেও ভাগলো কেন? ইয়া ভাবলেশীন কণ্ঠে বলল, এই দেশে এঙ্গেজমেন্ট রিংকে জামাই না পরিয়ে মুরব্বীরা পড়ায়। সে দেশে এক বেটার বউ আরেক বেটার লগে ভেগে যাবে তো দুধে ভাত। এই টপিক নিয়ে আর ঘন্টাখানেক কথা বলো দুই বান্ধবী। বাদ দে, মানুষের কেচ্ছা। এসব শুনে আমরা কি করব বলে মুখ চাওয়াচাই করে একসাথে হেসে উঠল দুই বান্ধবী। প্রিয়তা বলল, হ্যাঁ হ্যাঁ, যতক্ষণ না পর্যন্ত রাইট নাম্বার ডায়াল হবে, যে যার সাথে পারুক ভাগুক, আমরা তো সফল একদম। কথা বলতে বলতে ইয়ানা কিছু মনে পড়ার ভঙ্গিতে বলল, এই যা ভুলে গেছি, ড্রয়িং রুমে মুগ ডাল আর আড়ঙের ডাল রেখে এসেছি। তুই এগুলো একটু তাড়াতাড়ি করে নে, দুপুর হতে চলেছে, জলদি রান্না শেষ করতে হবে, নইলে তোর শাশুড়ি মা যা। আর হ্যাঁ, কাউকে বলবি না ভাজা মাছগুলো নিয়ে যেতে। প্রিয়তা চুলের খোপা ঢিলে হয়ে গেছে, মনে হচ্ছে এক্ষুনি খুলে যাবে, পিঠে আছড়ে পড়বে। কি জ্বালাতন! তীক্ষ্ণ বিরক্তিতে নাক কুঁচকালো প্রিয়তা। চুল থেকে হোয়াইট ট্রান্সপারেন্ট ক্লেচারটা খুলে ঠোঁট দিয়ে চেপে ধরল। হাত আড়ানো চুলগুলো পুনরায় হাতে পেঁচিয়ে খোপা করতে করতে এগিয়ে এসে ড্রয়িংয়ে টাইট করে খোপা বেঁধে ক্লেচারটা চুলে আটকাতে সামনে এসে দাঁড়ালো প্রিয়স্মিতা। ঠিক করে ওপরে চোখ তুলে তাকাতেই চোখাচোখি হয়ে গেল দুই বোনের। প্রিয়স্মিতাকে দেখে কয়েক পলক থ মেরে দাঁড়িয়ে রইল প্রিয়তা। তার হেয়ার কাট স্টাইল, ড্রেস আপ দেখে ভিমড়ি খাওয়ার উপক্রম। তবে তার অবাক দৃষ্টি মোটেও পাত্তা দিল না প্রিয়স্মিতা। ডাইনিংয়ের ওপর থেকে গ্লাস তুলে পানি ঢালতে লাগলো। প্রিয়তা এখনও তাকিয়ে আছে তার দিকে। প্রিয়স্মিতা পরনে একটা সিম্পল ব্ল্যাক জিন্স আর চেক শার্ট। আবারও ছেলেদের মতো শার্টের হাতা গুটিয়ে কোনই পর্যন্ত বুকে ওনা নেই, যদিও খারাপ দেখাচ্ছে না। অ্যাজ ইউজুয়াল প্রিয়স্মিতা যেমন দেখায়। বোনের রিয়াকশন দেখে মুখে বিরক্তিতে চিহ্ন ফুটিয়ে তুলল প্রিয়স্মিতা। প্রিয়তা আর লক্ষ্য করল না প্রিয়স্মিতার চুলগুলো এখন আর আগের মতো ঘন লম্বা নেই। হাঁটুর নিচ থাকা চুলের লেন্থ এখন কাঁধের কাজটা ছুঁই ছুঁই। এত সুন্দর চুলগুলো এখন আর নেই ভেবে চোখে পানি এলো প্রিয়তার। প্রিয়স্মিতা ভুরু পাকিয়ে জানতে চাইলো, কাঁদছিস কেন? তুমি চুল কেটে ফেলেছ? হ্যাঁ। কেন? আই ডোন্ট লাইক লং হেয়ার।
সত্যি বলতে লম্বা চুল আমার বরাবরই অপছন্দের, সব দিকে পেঁচিয়ে যায়, বিরক্ত লাগে। এতদিন এটা বড় করেছিলাম, দরকার ছিল, এখন দরকার ফুরিয়ে গেছে। তাহলে শুধু শুধু বোঝা বয়ে বেড়াবো কেন? আমার কাছে ফার্স্ট প্রায়োরিটি আমার কমফোর্টেবল। কি? হ্যাঁ, এখন ভীষণ আরাম লাগছে, বিশ্বাস কর। এতদিনে মনে হচ্ছিল আমি একটু শান্তিতে স্বস্তিতে থাকতে পারছি না, এখন ঠিক আছি। তুমি কি এতদিন অভিনয় করেছো আপু? এতদিনে এইটুকু বুঝিসনি? ছু ছু ছু, বড় নাদান রে তুই, বোন। এখন সেসব ইস্যু ছাড়, এসব নিয়ে মাথা ঘামিয়ে শুধু পেরেশন হোস না, এগুলো তুই বুঝবি না। বাই দ্য ওয়ে, লং হেয়ার ক্যারি করা অনেক টাফ, এত বড় বড় চুল দিয়ে কি করবি তুই? চাইলে তুই আমার মতো দু হাত কেটে ছোট করে দে, রিল্যাক্স ফিল করবি। আজকে ওঠের সাথে সাথে প্রতিবাদ জানায় প্রিয়তা। দরকার নেই আপু, তোমার চুলের দরকার নেই, তাই তুমি কেটেছো, কিন্তু আমার খুব প্রিয়, এগুলো আমার জীবন থাকতেও কাছে লাগাবো না। দু বোনের কথার মাঝে উপস্থিত হয় অনন্যা বেগম। মেয়ের মাথা থেকে পা পর্যন্ত পরক করে নাক সিটিয়ে বলে, ছিছি, এগুলো কি পড়েছিস? বাড়ি ভর্তি মেহমান, লোকেরা কি বলবে? নাক কাটবি নাকি? হু কেয়ারলেস, সে কে কি বললো, কে কি না করলো, তাতে আমার কিছু যায় আসে না আম্মু। এই বাড়ির স্বাধীনতা থেকে শালীনতা বেশি প্রাধান্য দেওয়া হয়। যাও, গিয়ে 3 পিস কামিজ পরে আসো। প্রিয়স্মিতা পরিষ্কার জবাব, দুঃখিত, আমি যথেষ্ট শালীন অবস্থাতে আছি, এসব অভিনয় আমার দ্বারা সম্ভব নয়। মেয়ের চাটাং চাটাং কথা শুনে মেজাজ খারাপ হয়ে গেল অনন্যা বেগমের। মুখ গম্ভীর করলেন, এভাবে কথা বলছো কেন তুমি? সুন্দর করে ভদ্রভাবে কথা বলা যায় না? প্রিয়স্মিতা পরিষ্কার জবাব, কিভাবে কথা বলবো আম্মু? ভয়েস তো ফিল্টার লাগানো যায় না। আচ্ছা, তাহলেও কিভাবে কথা বলে? ও তো পুরো তোমার মতোই দেখতে, তারপরেও কেমন? আর তুমি কেমন? আচরণে এত মিল কেন? তুলনা টানতেই প্রিয়স্মিতারই হার্ড হয়, ক্ষীণ আওয়াজে প্রতিবাদ করে, কারণ আমি আমার মতো, আমি কাউকে কপি করতে যাই না। অনন্যা বেগম আর কিছু বলতে নিচ্ছিল, তখনই তারা দিল তরি। বড় ভাবি, মেজো ভাবি ডাকছে। প্রিয়তা তার কিছু না বলে দৌড়ে চলে গেল ডালের গামলা নিয়ে। সবাই মাছ করতে দেখে হাত নিষ্ফিস করছে প্রিয়তার, কিন্তু জ্যান্ত মাছগুলো এভাবে কাটতে দেখে ভীষণ কষ্টও লাগছে। এমন ছটফট করছে কেন মাছগুলো? প্রিয়তা মুখ ছোট করে অনুশ্রী বেগমকে উদ্দেশ্য করে বলল, বড় আম্মু, মাছগুলো মরার পর কাটলে হয় না? তোর দাবি শুনতে লাগলে তো একসময় মাছগুলো আবার পানিতে ছাড়তে হবে রে মা। তাই যাই হচ্ছে হোক, চুপ করে দেখে যা। নরম মনটা ব্যথিত হলো প্রিয়তার। সে অন্য পাশে বড় মাছগুলোর দিকে তাকালো, এগুলো মৃত। সে এদিকে এগোতে নিতেই অনন্যা বেগম হুঁশিয়ারি দিল, একদম মাছে হাত দিবি না। বারণ শুনে প্রিয়তার মুখটা কাঁদো কাঁদো হয়ে গেল। মায়ের পাশে বসে অনুনয় করে বলল, একটা কাটি। অনন্যা বেগম না করতে পারলেন না, তার আগেই ডাল থেকে একটা মাছ ধরে ফেলল প্রিয়তা। অনন্যা বেগম হুঁশিয়ারি করলেন, ওটা ছাড়, ওটা মাগুর মাছ, হুল ফুটিয়ে দেবে, ব্যথায় মরে যাবি তুই। উনি কথা শেষ করতে পারলেন না, দেখতে দেখতে চিৎকার করে উঠল প্রিয়তা। অসাবধানতায় বশত হাতে বুড়ো আঙ্গুলে গ্যাচ করে কেটে গেছে তার মাগুর মাছের হুলে। মাগুর মাছের শরীরের জন্য উপকারী হলেও তার হুল সর্বদাই বিষাক্ত। ব্যথায় প্রিয়তার চোখ মুখে পানি চলে এসেছে, ফোঁটা ফোঁটা রক্ত ঝরতে লেগেছে মেঝেতে। ঠোঁট কামড়ে বিষে জ্বালা হজম করার প্রয়াস চালাচ্ছে প্রিয়তা। অনন্যা বেগম কিছু করতে না দিয়েই ছুটে এলো। প্রিয়তা ছুটে যেতে দেখে অনুশ্রী বেগম শুধালেন, কি হয়েছে? উপস্থিত মহিলাদের একজন বলল, মাগুর মাছের শিঙে হাত কেটে গেছে, কি যে ব্যথা হবে এখন। অনুশ্রী বেগম চিন্তিত হলেন, এত এত কাজ ফলে এখন মেয়েটার পিছে পিছে ঘোরা কি সম্ভব? উফ, আমার হয়েছে যত জ্বালা। অন্য 3 বউ মোটামুটি সংসারী বানালেও এই মেয়েটাকে কিভাবে সংসারী বানাবেন? উফ। অনুশ্রী বেগম চলে গেলেন। অনন্যা বেগম ভাবলেন মেয়েটার পিছু পিছু যাবে, তবে তার আগে রান্নাঘর থেকে ডেকে উঠল, ইনায়া, আম্মু একটু শুনুন। অনন্যা বেগম প্রথমে দ্রুত রান্নাঘরের দিকে গেল। বাড়ির দক্ষিণ দিকে বারান্দায় বসে নির্জনে ফুপিয়ে ফুপিয়ে অশ্রু বিসর্জন দিচ্ছে প্রিয়তা। চোখ দিয়ে গড়ছে অনর্গল নোনা পানি। সময়ের সাথে সাথে ব্যথা বাড়ছে হুল হুল করে। রক্ত এখনো এক ফুট করে পড়েই চলেছে। দেখতে দেখতে হঠাৎই কোথা থেকে যেন হন্তদন্ত পায়ে ছুটে এলো প্রণয়। প্রিয়তার বারান্দার কোণ ঘেঁষে বসে থাকতে দেখে অস্থির কণ্ঠে ডাকলো, জান। হঠাৎই প্রণয়ের কণ্ঠে কেঁপে উঠল প্রিয়তা। তাড়াহুড়ো করে চোখের পানি মুছে স্বাভাবিক হওয়ার চেষ্টা করলো। ধরা পড়লে আর রক্ষা নেই। হাসি মুখে ফুটে ফিরে তাকালো প্রণয়ের দিকে প্রিয়তা। লম্বা লম্বা পা ফেলে 2 কদম আগাতেই কাছে চলে এলো প্রণয়। প্রিয়তার চোখে মুখে ধরে দেখতেই ব্যথিত কণ্ঠে বলল, কোথায় ব্যথা পেয়েছিস? প্রিয়তা একটু ভয় পেল। প্রণয় ভাই তো জানার কথা নয়, সে ভীতিতে গোপন করলো,
কি বলছেন? কথাগুলো কোথায় ব্যথা পেলাম? কথা ঘুরাবি না, কথা ঘুরাবি না। দেখ আমায়, দেখ আমায় কোথায় ব্যথা পেয়েছিস। প্রণয়ের অস্থিরতা দেখে আশা গোপন করার সাহস পেল না প্রিয়তা। এইখানে বলে বুড়ো আঙুলটা তুলে ধরলো প্রিয়তা, রক্তমাখা আঙ্গুলটা দেখতেই বুকটা কেমন ধক করে উঠলো প্রণয়ের। আর আন্দাজটা তাহলে তার মিথ্যা নয়। শুধু রক্তমাখা আঙ্গুল দেখে প্রণয় রক্তমাখা আঙ্গুলটা দ্রুত মুখে পুড়ে নিল। সামান্য কাঁপলো প্রিয়তা। আবারও কণ্ঠে জানতে চাইলো, আপনাকে কে বলেছেন ব্যথা পেয়েছি? কেউ না। তাহলে কেমনে জানলেন? জানি না, বুকের বাপাসটা চিনচিন করছিল। এত ব্যথা তখন হয় যখন তুই কষ্ট পাস বা কাঁদিস। প্রণয়ের চোখ ছলছল করছে পানিতে। প্রিয়তা টুল থেকে নেমে প্রণয়ের কোলে বসলো, দু হাতে গলা জড়িয়ে ধরে বুকে এলিয়ে দিল মাথা। আই এম সরি জান। রাখতো সরি তোর কাছে। আমার জানকে ব্যথা দিয়েছিস কিভাবে? সত্যি বল। মাগুর মাছের কাটায় কাটছে। কি? এই কথাটা বলতে দেরি তোর একটু ভয় করছে না? মন চাচ্ছে থাপড়ে তোর বেন নড়িয়ে দিন। মারণ। হ্যাঁ, এরপর আমার কলিজা পড়ে ছাই হয়ে যাক। মন কি চাচ্ছে বলতো? কি চাচ্ছে? আদর করতে। মারতে মন চাচ্ছে? পারবেন? খুব সময় মতো। জানিস পারবো না, তাই না? আর পারবো না বলেই বুঝি সবসময় আমার অন্তরে আঘাত করিস তুই, কষ্ট দেওয়ার বিনিময়ে। যদি এত ভালোবাসা পাই তাহলে কষ্ট কেন দিব না? তুই খুব স্বার্থপর। শুধু আপনার বেলায় হয়েছে, চল মেডিসিন লাগিয়ে ব্যান্ডেজ করে দিব। লাগবে না, শুধু আপনি থাকুন ময়না পাখি। ড্রয়িং রুমের কার্পেটে হাত পা ছড়িয়ে গড়াগড়ি খেয়ে কাঁদছে অভিরাজ। তার কান্নার তীব্রতায় উপস্থিত সব পুরুষের কানে তালা ধরার উপক্রম। কারো কারো মুখে মায়া, কারো কারো মুখে ঘোর বিরক্তি। অভিরাজের সামনে মুন্সি বসে ক্ষুরধার দিচ্ছে। এই দৃশ্য দেখে আরো জোরে গলা ফাটিয়ে কাঁদছে অভিরাজ। তার দুই হাত দুপা শক্ত করে চেপে আছে অরণ্য। তন্ময়ের আছে প্রেম। তন্ময়ের বিরাট ভালো লাগছে ভাই বোন এমন হেনস্থা হতে দেখে। এমন একটা দিন তো তার জীবনেও এসেছিল, কিন্তু এখানেই পড়ে গড়াগড়ি দিয়ে কেঁদেছে, কিন্তু কেউ শোনেনি। সেদিন সবাই মজা দেখেছে, আজও সে দেখবে। চোখে মুখে ঝুলছে তার শয়তানি হাসি। সে অভিলাষের কানের কাছে ঠোঁট নিয়ে বলছে, ইন্দ্রনীলা পড়ো মাইসন, আজ তোমার পাখি কেটে সবাইকে বিরিয়ানি বানিয়ে খাওয়ানো হবে। এই দেখো এত মানুষ, সবাই তো বিরিয়ানি খেতে এসেছে। তন্ময়ের কথা আরো ভয় পেয়ে গেল অভিরাজ। চিৎকার দিয়ে কেঁদে ওঠে, মাইসন, পাখি তো তোমার কাটাই পড়বে। মুন্সি প্যান্টে টান দিতে খুলতে নিতে দাঁত দিয়ে কামড়ে দিল অভিরাজ। তার কান্না আর ছটফটানি দেখে সকলে মনে মনে ব্যথিত হচ্ছে। নাতির কান্না শুনে দাদানরাও ছুটে এসেছেন। নাতিকে মুড়ি মাখার মতো কসলাতে দেখে ছেলেদের ধমকে উঠল। সাদমান শিকদার, এভাবে ধরেছ কেন? সরো তোমরা, বলে অভিরাজকে কোলে নিলেন সাদমান শিকদার। অভিরাজ দাদার পাঞ্জাবি খামচা ধরে হেঁচকে তুলে বলল, ওরা নাকি আমার পাখিকে উড়িয়ে দিবে দাদা যান। সাদমান শিকদার কৌতূহলী গলায় বললেন, আরে না রে, পাখি থেকে সামান্য একটু দুটো অপ্রয়োজনীয় পালক ছেটে দিতে হয়, সেটাই ছেটে দিবে। মানে মনে রাখবি নাতি, পুরুষ মানুষের জীবনে এই ত্যাগ অহংকার পুরুষ মানুষ হতেই হবে। আমরা ত্যাগ করা লাগবে না দাদা যান, আমি এমনিতেই থাকুক। আস্তাগফিরুল্লাহ, এই কালে ত্যাগ না করলে ওই কালে কেঁদে মরতে হবে কেন? সাদমান শিকদার ছেলেদের দিকে তাকালেন। ওনারা বদমাইশ ছেলেদের দিকে এদিক ওদিক তাকিয়ে মিটমিট করে হাসছে। সাদমান শিকদার নাতির কানে কানে বললে, পরে বিয়ে করতে পারবি না ভাই? অভিরাজ আর প্রশ্ন করার আগে ধরণী কাঁপিয়ে চিৎকার দিয়ে উঠল। মুন্সি এক হাতে খুর এক পাশে রেখে অভিরাজের পাখি টুক করে নিয়ে পান খাওয়া দাঁতে হেসে উঠল। আলহামদুলিল্লাহ শিকদার সাহেব, আপনার নাতি হালাল হয়ে গেছে। চাইলে চাইলে কাল একখানা মাইয়া দেখা বিয়া পড়াই দিবেন। সাদমান শিকদার খুশি হয়ে পকেট থেকে চকচকে 500 টাকার বান্ডিল বের করে মুন্সির হাতে দিলেন। অভিরাজ দাদাজনকে দড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে শেষ। সাদমান শিকদার তন্ময়কে বলল, আমার বিছানার ওপর ওর জন্য লুঙ্গি এনে রাখা আছে, নিয়ে আয় তো বাবা। তন্ময় চলে গেল। অভিরাজ চিৎকার করে সাথে সাথে পনের বুকে মুখ লুকিয়ে ফেলেছে প্রিয়তা। তার হৃৎপিণ্ড স্বাভাবিকের তুলনায় একটু জোরে ধুকফুক করছে। তারা দুজনেই দোতলার রেলিং ধরে দাঁড়িয়েছিল এতক্ষণ। প্রণয় কানের কাছে ঠোঁট চেপে শেষ। চোখ খোল। প্রিয়তা আকস্মিকতা জানিয়ে বুকে আরো গভীরে লুকালো, আরো শরীরে কম্পন দিল মৃদু ছন্দে। তোকে বারণ করেছিলাম এখানে আসতে, শুধু জেদ ধরলে কেন? এমন দিন তো সব পুরুষের জীবনেই আসে। প্রিয়তা কাঁপাকাঁপি সামলে সোজা হয়ে দাঁড়ালো। কথা শুনে একটা প্রশ্ন সহসা উকি দিল তার মাথায়। সাথে সাথে চোখ বড় বড় করে তাকালো প্রণয়ের পানে।
অসম্ভব প্রিয়তা। প্রশ্ন কি করবে বুঝতে পারছে প্রণয়। প্রিয়তা কাঁপাকাঁপি সামলে সোজা হয়ে দাঁড়িয়ে কথা শুনে একটা সহসা ওর সম্ভাব্য প্রশ্ন বুঝতে পেরে ঢোক গেল প্রণয়। সাথে সাথে প্রিয়তার প্রশ্ন ছুড়েও দিল। আপনার এসেছিল বলে দুষ্ট আসলো প্রিয়তা। জীবনে প্রথম কেন আমি জানি, লজ্জিত হলো প্রণয়। তবে দমে গেল না। প্রিয়তার কানে লতিতে ঠোঁট চেপে ফিসফিস করে বলল, কেন তুই দেখিসনি? প্রিয়তা আশ্চর্য হয়ে বলল, যা বাবা, আমি দেখবো কিভাবে? তখন কি আমি ছিলাম নাকি? বোকা মেয়ে তুই। এক্সাম দিতে কেন দেখবি? তুই তো দুর্দান্ত রেজাল্ট দেখছিস। মানে? জবাব দিল না প্রণয়। ঠোঁট কামড়ে ক্রু হাসলো। তার চোখে মুখে খেলে খেলো দুষ্টুমি। প্রণয়ের চোখের দিকে তাকাতে সবটা বুঝে গেল প্রিয়তা। লজ্জায় কান গরম হয়ে গেল। বুকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। যেতে যেতে বলল, নির্লজ্জ পুরুষ মানুষ। প্রণয় পেছন থেকে কোমর জড়িয়ে ধরে পাশে টেনে দাঁড় করিয়ে দু হাতে বাহুবন্ধনী আবদ্ধ করে, তুমি চাইলে আজকে আবার লাইভ দেখাতে পারি জান। তোমার জন্য না হয় এই বুড়ো বয়সে আরেকবার শুয়ে নেব। তবে আমার যদি কাটা পড়ে, তবে তোর ভাগ থেকে লাভের অংশ কাটা পড়বে। প্রিয়তা লজ্জায় কান গরম হয়ে উঠেছে এবার। সরুন তো অশুভ লোক, আপনার মুখে শুধু নষ্ট নষ্ট কথা। আর আমার সাথে এই নষ্ট খেলাতে মেতে উঠেছে। লজ্জা করে না জান তখন তোর? প্রিয়তা ঠোঁটের ওপর হাত রেখে মুখ চেপে ধরল। চুপ করুন। দৃষ্টি মিলালো ঘটন তাদের। কারো পায়ের শব্দ কানে বাজতেই অঙ্কিত হলো প্রিয়তা। প্রণয়ের দৃষ্টিতে কোনো ভাবান্ত নেই, কেবল একসমুদ্র মাদকতা। ছাড়ুন, প্লিজ ছাড়ুন। প্রণয় ছাড়লো না। অসহায় চোখে দৃষ্টিতে বা হাতে নরম গালে স্লাইড করতে লাগলো। অস্ফুট পদ্মের ন্যায় ঠোঁটে ধীরে বৃদ্ধাঙ্গুল ঝুলিয়ে, ছাড়বো, কিন্তু আই হ্যাভ এ ওয়ান কন্ডিশন। কি? কিস মি বেবি গার্ল। প্রিয়তার চোখে মুখে এক অসহ্যকর লজ্জা যেন জেঁকে বসেছে। জুতোর শব্দ এখন আরো কাছে। প্রিয়তা লজ্জায় চোখ বুক বুঝেই তাকে সরিয়ে দোতলা সিঁড়ি দিয়ে নিচে নামতেই আড়াল হয়ে গেল প্রণয়। আবারও দেওয়ালের সাথে চেপে ধরলো। কামিজে নিচে হাত ঢুকিয়ে নেশালো গলায় বলল, কিসমি জান। আর চোখ দুটো ঘোলাটে, হাত দুটো বেসামাল। প্রিয়তা আশেপাশে তাকালো। সিঁড়ির তলার তিন দিকে অন্ধকার। কেউ যদি একবার দেখে ফেলে, ইজ্জতের মুড়িমাখা হয়ে যাবে জান। প্রণয়ের কণ্ঠ ব্যাকুলতা। প্রণয় আর কিছু বলার আগে ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল প্রিয়তা। উন্মুক্ত কোমরে হাতের বাঁধন আরো শক্ত হয়েছে প্রণয়ের দু হাতে হাত রাখতে পাগলের মতো রাফ কিস করতে লাগলো প্রিয়তাকে। না ছুঁয়ে দিল তাকে। শির ওপর দিয়ে অবিরাম মানুষের চলাচল চলছে। আর নিচে শিকদার বাড়ির অনুষ্ঠানের সুষ্ঠুভাবে সম্পন্ন হলো। আকিকা দিয়ে প্রীতমের মেয়ের নামকরণ করা হলো অহনা। শিকদার স্নেহা। আদরের যত্নে ভালোবাসা খুনসিদ্ধের স্বপ্নের মতো কাটছিল জোড়া শালিকের জীবন। তবে কথায় আছে, অবাগা যেদিকে যায় সাগর শুকায়। সুখের দিন বেশি দিন সইল না তাদের কপালে। আবারও ঝড় উঠল জীবনে, কাল বৈশাখী ঝড়। কিছু কি বলবে? কিছু বলার আগে বলার হলে বলো, না হলে আমার অনেক কাজ আছে। প্রিয়স্মিতার পানিয়ে তাকিয়ে স্পষ্ট কণ্ঠে বলল নির্বাণ। তার চোখে মুখে উপচে পড়ছে বিরক্তি। তার সম্মুখে নির্লিপ্ত ভঙ্গিতে বসে আছে প্রিয়স্মিতা। তার লক্ষ্য কোলে চোখ দুটো থেকে অস্ফুট মুগ্ধতা নিয়ে তাকিয়ে আছে যেন। আচ্ছা, এই তিক্ততায় বিরক্তি, এগুলো কি আসলেই সত্যি নাকি সবটাই অভিমান? প্রিয়স্মিতা আর নির্বাণ প্রায় 30 মিনিট যাবৎ মুখোমুখি বসে আছে উত্তরার একটি স্বনামধন্য ক্যাফে রেস্টুরেন্টে। মূলত প্রিয়স্মিতা রেখেছে নির্বাণকে। তবে কোনো কথায় ভুলে যায়নি নির্বাণ। আর না কখনো ভুলতে পারবে দগদগে তার ক্ষতটা। প্রিয়স্মিতা আজ অনেক কিছু বলবে বলেই ডেকেছে নির্বাণকে। কিন্তু কোথাও যেন একটা কিছু বাচ্চে। সে স্বাভাবিক হতে পারছে না। সরি বলা বা অন্যায় স্বীকার করে নেওয়া তো তার মধ্যে যায় না, কিন্তু একজনের সাথে অন্যায় যেহেতু করেছে আর তো উপলব্ধি হয়েছে, তখন অন্যায় স্বীকার করে ক্ষমা চেয়ে নেওয়াটা লজ্জার নয়। আর তাই আজ মূলত ক্ষমা চাওয়ার উদ্দেশ্যে রেখেছে প্রিয়স্মিতা। নির্বাণ প্রতীক্ষা করছে জবাবের আশায়। তার দৃষ্টি স্থির প্রিয়স্মিতার পানে। প্রিয়স্মিতা কয়েক পলক চুপ থেকে চোখে বন্ধ করে লম্বা একটা দম টেনে নিল। আমি জানি আমার ওপর আপনি রেগে আছেন, আর রেগে থাকাটাই স্বাভাবিক। আসলে অন্ধ ভালোবাসায় উন্মাদ ছিলাম আমি, তাই আপনার কাছে ক্ষমা প্রার্থী। আমি আর অন্যায় স্বীকার করে
নিয়ে আপনার কাছে ক্ষমা চাচ্ছি। আপনি ভালো মানুষ, মহান মানুষ, তাই হয়তো মহানুভূতির খাতিরে ক্ষমা করে দেবেন। চোখ বন্ধ করে এক নিঃশ্বাসে কথাগুলো বলে থামলো প্রিয়স্মিতা। এতক্ষণ মনোযোগ সহকারে কথাগুলো শুনছিল নির্বাণ। ও মাই গড, এ আমি কি শুনছি? আমার সামনে বসে কেউ ক্ষমা চাইছে, তাও আবার সশরীরে। অপমান বোধ করলো প্রিয়স্মিতা। শট আপ নির্বাণ ভাইয়া, ধমকাচ্ছেন কাকে? তুই কি ভেবেছিস আমি কিছু জানি না? যে আমার জীবনটা চুটকিতে নষ্ট করে দিল, তার কোনো খবর রাখি না? একটু থেমে আবারও নির্বাণ বলল, তুই আমাকে তোর শিকার বানিয়েছিস, অন্য কেউ তোকে তার শিকার বানিয়েছে। বোকা মেয়ে মানুষ। মানে বোকা হাসে নির্বাণ। ডক্টর চৌধুরী কোনোদিনও তোকে ভালোবাসেনি, বাসে না, বাসবেও না। তার সব থেকে বড় কারণ, সে অন্য কাউকে ভালোবাসে। কাকে ভালোবাসে জানিস? প্রিয়স্মিতা উৎসুক চোখে তাকালো। দৃষ্টি তার দৃঢ় কণ্ঠে বলল, শুধু শুধু আমাকে কথা বলানোর চেষ্টা করবে না নির্বাণ ভাই। সে আমাকে ভালোবাসেনি আমি জানি, কিন্তু অন্য কাউকে ভালোবাসে এটাও মানবো না। কপাল চুলকালো, হাসলো নির্বাণ, ব্যঙ্গাত্মক কণ্ঠে বলল, তোর মানা না মানে কিছু যায় আসে না। ডক্টর চৌধুরী ভালোবাসে একজনকে, তারপর পাগলাটে সাইকো টাইপের। কে সেই নারী জানিস? কে? মুখ বিকৃত করলো নির্বাণ। ছি, এতদিন ওই বাড়িতে থেকে কতদিন এক ঘরে থাকলি, এক বিছানায়, এক ছাদে, তারপরে এইটুকু জানতে পারিসনি? হেয়ালিপূর্ণ কথা ছাড়ুন নির্বাণ ভাই। প্রিয়স্মিতার বুক ধকপক করছে, কণ্ঠে উদ্বিকতা। প্রিয়স্মিতা অবস্থা দেখে পৈচাসিক হাসলো নির্বাণ তৃপ্তি হেসে রয়ে শোয়ে। ইয়োর ফেক হাজব্যান্ড ডক্টর আবুদ চৌধুরী শুদ্ধ is obsessed with your sister. What? Yes, your sister তনয়া শিকদার প্রিয়তা। ইম্পসিবল, এটাই ট্রুথ। সম্ভবত 15-16 বছর আগে থেকে ভালোবাসে সে, কিন্তু তোমার মধ্যে প্রিয়স্মিতা নয়, প্রিয়তাকে খুঁজে বেরিয়েছে। আর অবভিয়াসলি আমি যতটুকু দেখেছি, তুমি ওই মেয়েটার মধ্যে 0%ও নও। দুধের স্বাদ ঘোলে মেটানো সম্ভব না, তাই হয়তো তোমাকে ছুঁড়ে ফেলে দিয়েছে। সে হয়তো তোমাকে অনেক বক্কচক্ষুর উদাহরণ দিতে পারে, ভুলবশত বোঝাতেও পারে, কিন্তু আসল কারণটা এটাই। প্রিয়স্মিতা হাত দুটো মুষ্টিবদ্ধ হয়ে এলো মুহূর্তে। তার ভেতরের আগুনের লাভা যেন নদীতে পরিণত হয়েছে। প্রিয়স্মিতার প্রতিক্রিয়া দেখে মনে মনে ভীষণ রকমের পৈশাসিক তৃপ্তি পেল নির্বাণ। তার ছেলের কণ্ঠে বলল, জীবনে আমার মস্ত বড় ভুল, তোকে ভালোবাসা। আমার অন্তরে আগুন ধরিয়ে দিয়েছিস তুই। সে ঘুরে বালি খুশুর খুশুর বসুত। হ্যাঁ তু, লেকিন দিল লাগে না ভি কভলি নেহি হ্যাঁ। আজ বুকের ভেতরটা ভীষণ হালকা লাগছে তার। প্রশস্তিতে ভরে উঠেছে নির্বাণের। সেই মেয়েটাকে কাঁদাতে পেরেছে। আজ বুকের ভেতরটা তাই প্রশান্তির। দীর্ঘ 6 মাস যে কেবল এই দিনটা দেখার জন্যই বেঁচেছিল, প্রতিদিন একটু একটু করে তোর পেয়েছে আজ শান্তি। এই মেয়েটার প্রতি তার মনে আর কোনো অভিযোগ নেই। সে সত্যি আজ মন থেকে ক্ষমা করে দিল। আজও বলতে পারিনি মেয়েটাকে, ভালোবাসার পরিমাণ আজও একই রকমের আছে, আগে যতটা ছিল। অনেক চেষ্টা করে ঘৃণা করতে পারেনি, কিন্তু পারেনি। ভালোবাসার মানুষটাকে ঘৃণা করা যায় আসলেই? ভালোবাসা, ঘৃণা করা এগুলো মানুষের হাতে নেই। তবে ভালোবাসা থাকলে ওই নারীকে জীবনে আর দ্বিতীয়বার ফেরত পেতে চায় না সে। যে নারী এত কিছু করেছে তাকে ভুলে থাকতেই চায় নির্বাণ।